ভারতের নাগরিক কে বা কারা তা ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এমনকি রেশন কার্ড দ্বারাও নির্ধারিত হয় না। এটি নির্ধারিত হয় একমাত্র ভারতীয় সংবিধান এবং সেই সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট নাগরিকত্ব আইনের দ্বারা। ভারতবর্ষ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এই রাষ্ট্রের নাগরিকরা যে সমস্ত নাগরিকত্বের অধিকার লাভ করে সেই অধিকার সম্পর্কে ভারতবর্ষের সংবিধান বিশদে আলোচনা করেছে। সংবিধানের পঞ্চম ধারায় খুব স্পষ্ট করে উল্লেখ করা আছে যে 1947 সালের 15ই আগস্ট থেকে 1950 সালের 26শে জানুয়ারি অর্থাৎ সংবিধান রচনা হওয়ার পূর্ব পর্যন্ত যে সমস্ত মানুষজন ভারতবর্ষে ছিলেন, বাস করছিলেন, যাদের জন্ম ভারতবর্ষে হয়েছে অথবা যাদের পিতা মাতার মধ্যে কেউ একজন ভারতবর্ষের নাগরিক, তিনি ভারতবর্ষের নাগরিকত্ব লাভ করতে পারবেন। অনুচ্ছেদ 10-এ ভারতবর্ষের নাগরিকদের নাগরিকত্ব তথাপি নাগরিক অধিকার কিভাবে রক্ষিত হবে সে সম্পর্কে বিশদে আলোচনা করা হয়েছে। সংবিধানের 11তম ধারায় প্রদত্ত ক্ষমতা অনুযায়ী কে বা কারা দেশের নাগরিক হবে সেই সম্পর্কিত প্রথম আইনটি তৈরি হয় 1955 খ্রিস্টাব্দে। এখন রাষ্ট্রীয় এবং পারিপার্শ্বিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে নাগরিকত্ব আইনেরও বিভিন্ন রকমের পরিবর্তন ঘটেছে। খুব স্বাভাবিক এবং সঙ্গত কারণেই এই পরিবর্তনগুলি ঘটেছে। এই পরিবর্তনগুলির দিকে যদি লক্ষ্য রাখি তাহলে দেখতে পাওয়া যাবে 1985 খ্রিস্টাব্দে, 2004 খ্রিস্টাব্দে, 2005 খ্রিস্টাব্দে এবং সর্বশেষ 2019 খ্রিস্টাব্দে ভারতবর্ষের নাগরিকত্ব আইনের বেশ কিছু সংশোধন করা হয়েছে। এগুলির মধ্যে 2019 খ্রিস্টাব্দে করা নাগরিকত্ব আইনের সংশোধনীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটিকে কেন্দ্র করেই আমাদের আজকের এই ভিডিও। 2014 খ্রিস্টাব্দে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর তারা প্রথম নাগরিকত্ব বিলটিকে সংসদে পেশ করে, কিন্তু দুর্ভাগ্যবশত সংসদের উভয় কক্ষেই নানা টালবাহানার পর শেষ পর্যন্ত 2019 খ্রিস্টাব্দে নাগরিকত্ব বিল তথাপি সিএবি বা ক্যাব শেষ পর্যন্ত নাগরিকত্ব আইন তথাপি সিএএ তে পরিণত হয়। এখন এই সিএএ কে কেন্দ্র করে ভারতবর্ষের রাজনৈতিক পরিমণ্ডল বেশ সরগরম হয়ে ওঠে। কলকাতার পার্ক স্ট্রিট থেকে শুরু করে দিল্লির শাহিনবাগ সর্বত্রই এই নাগরিকত্ব বিলের বিরুদ্ধে একদল মানুষকে প্রতিবাদ আন্দোলন করতে দেখতে পাওয়া যায়। এই প্রতিবাদ এবং আন্দোলনের কারণ কি তা তারা যথাযথভাবে বলে উঠতে পারবেন না, কারণ আমার ধারণা তাদের বেশিরভাগ জনই এই নাগরিকত্ব আইনটি খুব ভালো করে পড়েননি। যদি এই নাগরিকত্ব আইনটিকে কেউ ভালো করে পড়তেন তাহলে বুঝতে পারতেন যে এই নাগরিকত্ব আইনে খুব স্পষ্ট করে বলে দেওয়া আছে যে এই আইনটি কেবলমাত্র সেই সমস্ত মানুষজনদের জন্য যারা পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে বিভিন্ন ধর্মীয় অত্যাচারের জন্য বা ধর্মীয় অত্যাচারের ভয়ে রীতিমতো পালিয়ে এসে ভারতবর্ষে শরণ গ্রহণ করেছেন। এই আইনটি সেই সমস্ত মানুষজনদেরকেই নাগরিক হিসেবে স্বীকৃতি প্রদান করবে। এর সঙ্গে আমাদের দেশের নাগরিকদের নাগরিক অধিকার হনন করা হবে এরকম কোনো প্রসঙ্গ অন্ততপক্ষে এই বিলটির সঙ্গে জড়িয়ে নেই। কিন্তু রাজনীতি তাকে বোঝায় কে? রাজনৈতিক পরিমণ্ডলে এই নাগরিকত্ব আইনটি ক্রমশ জটিল থেকে জটিলতরভাবে মানুষের কাছে উপস্থাপিত করেন বিভিন্ন রাজনৈতিক দলের রাজনৈতিক ব্যক্তিরা। এখন এই নাগরিকত্ব আইনটিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা এত জটিলভাবে সাধারণ মানুষের সামনে উপস্থাপন করেন যে সাধারণ মানুষের একটি বড় অংশের মধ্যে, বিশেষ করে বাংলাদেশ থেকে আগত মতুয়া সম্প্রদায়ের মানুষজনদের মধ্যে, পাকিস্তান থেকে আগত একটা বড় অংশের হিন্দু এবং শিখ সম্প্রদায়ের মধ্যে এবং আরো অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের মানুষজনদের মধ্যে এক প্রকারের ভয় এবং সংশয়ের জন্ম হয়েছে যে বোধহয় সিএএ লাগু হয়ে গেলে তাদের নাগরিকত্ব চলে যাবে। অতএব এটি আমাদের দায়িত্ব ভারতবর্ষের নাগরিকদের নাগরিকত্ব আইনটি আসলে কি সেটি খুব সহজভাবে এবং খুব স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া।
পূর্বেই অনুচ্ছেদ 5 এবং অনুচ্ছেদ 10 নিয়ে আমরা আলোচনা করেছি। এইবার পূর্ব কথা মতো অনুচ্ছেদ 14 সম্পর্কে আমরা সামান্য আলোচনা করব। অনুচ্ছেদ 14তে কি বলা হচ্ছে? দ্য স্টেট শ্যাল নট ডিনাই টু এনি পারসন ইকুয়ালিটি বিফোর দ্য ল or the equal protection of the laws within the territory of India। অর্থাৎ দেশের অভ্যন্তরে অবস্থিত প্রত্যেক ব্যক্তিকে সমান অধিকার প্রদান করা ভারতীয় সংবিধানের প্রধানতম কর্তব্য। দেশের অভ্যন্তরে অবস্থান করা এক্ষেত্রে বাঞ্ছনীয় এবং তারা অতি অবশ্যই ভারতীয় নাগরিক হবে। ফলে যে সমস্ত মানুষজন ভারতীয় নাগরিক নন, যারা উদ্বাস্তু তথাপি শরণার্থী, তাদের জন্য অনুচ্ছেদ 14 লাগু হয় না। এই অনুচ্ছেদ 14তেই সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্ব বিষয়টিকেও খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এবং সেই সম্পর্কে বলা হয়েছে যে ফরেনার্স ডু নট হ্যাভ আ ফান্ডামেন্টাল রাইট টু অবটেইন ইন্ডিয়ান সিটিজেনশিপ। অর্থাৎ পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, ভুটান ইত্যাদি ইত্যাদি যত দেশ আছে, কোনো দেশ থেকে আগত শরণার্থী তথাপি উদ্বাস্তু তিনি ভারতবর্ষের নাগরিক নন, তাকে একজন বিদেশি তথাপি ফরেনার বলেই গণ্য করা হবে। এই নিয়ম মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ক্ষেত্রেও কিন্তু সমানভাবে প্রযোজ্য। সংবিধানের অনুচ্ছেদ 15কে নাগরিকত্ব আইনের বিরোধীরা এক প্রকার ঢাল হিসেবে ব্যবহার করছেন। এই ঢাল হিসেবে ব্যবহার করবার কারণ হলো এই যে তারা সংবিধানের এই অনুচ্ছেদটিকে কেন্দ্র করে ভারতবর্ষের মধ্যে যে সমানাধিকারের বাতাবরণটি আছে সেই বাতাবরণটিকে উদাহরণ হিসেবে ব্যবহার করে বোঝানোর চেষ্টা করছেন মানুষজনকে যে এই নাগরিকত্ব আইন যদি ভারতবর্ষে লাগু হয়ে যায় তাহলে অনুচ্ছেদ 15 ভায়োলেট হবে। সত্যি কি তাই? তাহলে একটু অনুচ্ছেদ 15তে কি বলছে সেটাও জেনে নেওয়ার চেষ্টা করি। অনুচ্ছেদ 15তে খুব স্পষ্ট করে বলছে যে ধর্ম, জাতি, লিঙ্গ এবং জন্মস্থানের ভিত্তিতে কারোর সঙ্গেই কোনো প্রকারের বৈষম্যমূলক আচরণ করা যাবে না। এখন এটাকেই যারা নাগরিকত্ব আইনের বিরোধী তারা ঢাল হিসেবে বোঝানোর চেষ্টা করছেন যে যদি নাগরিকত্ব আইনের 2019 সালের সংশোধনীটি পাশ হয়ে যায় বা লাগু হয় তাহলে এই আইনে সকল মানুষের জাতি, ধর্ম, লিঙ্গ এবং জন্মস্থানের উপর ভিত্তি করে সমানাধিকারের প্রসঙ্গটি ব্যর্থ হয়ে যাবে। কিন্তু তারা একথা মানুষকে বোঝাচ্ছেন না যে এই অনুচ্ছেদ 15 এটাও সম্পূর্ণ রকমভাবে ভারতীয় নাগরিকদের ক্ষেত্রেই একমাত্র প্রযোজ্য। যারা ভারতীয় নাগরিক নন তথাপি উদ্বাস্তু তথাপি শরণার্থী অথবা অনুপ্রবেশকারী তাদের কারোর ক্ষেত্রেই এই আইনটি কোনোভাবেই বলবৎ হয় না। এবার আসা যাক 11 নম্বর অনুচ্ছেদে। এই অনুচ্ছেদটি ভারতবর্ষের নাগরিকত্ব আইনটি কি ছিল বা কি প্রকারের সেটি বুঝবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই 11 নম্বর অনুচ্ছেদের উপর ভিত্তি করেই বুঝতে পারা যাবে যে এই ভারতবর্ষের নাগরিকত্ব আইনটি কাদের জন্য লাগু হয়, কি জন্য লাগু হয় এবং রাষ্ট্র চাইলে এই নাগরিকত্ব আইনকে তারা পরিবর্তন করতে পারে কি পারে না। এখন এই 11 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে যে পার্লামেন্ট টু রেগুলেট দ্য রাইট অফ সিটিজেনশিপ বাই ল, নাথিং ইন দ্য ফোরগোয়িং প্রভিশনস অফ দিস পার্ট shall derogate from the power of Parliament to make any provision with respect to the acquisition and termination of citizenship and all other matters relating to citizenship। অর্থাৎ ভারতীয় সংসদ চাইলে নাগরিকত্ব আইনের পরিবর্তন করতে পারেন এবং তারা এই আইনকে যদি পরিবর্তন করতে চান তাহলে কোনো রকমভাবেই কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নেই যারা এই নাগরিকত্ব আইনকে রদ করতে পারবেন। বক্তব্য খুব স্পষ্ট।
ভারতবর্ষের সংসদের উভয় কক্ষ থেকেই 2019 খ্রিস্টাব্দে এই নাগরিকত্ব আইনটি পাশ হয়ে এসেছে। এখন রাস্তায় দাঁড়িয়ে, ভিড় বাড়িয়ে, শাহিনবাগ করে, পার্ক স্ট্রিট করে এই নাগরিকত্ব বিলের প্রতিরোধ যারা করছেন, তাদের বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকমের উদ্দেশ্য আছে। সাধারণ মানুষকে উস্কে দিয়ে পিছন থেকে বেশ কিছু রাজনৈতিক দল তার ফায়দা লুটবার চেষ্টা করছে। আসল ঘটনা তো খুব স্পষ্ট করে অনুচ্ছেদ 11-তে বলে দেওয়া হয়েছে যে সংসদ যদি চায় তাহলে তারা এই পরিবর্তন করতে সক্ষম। এই অধিকার তাদেরকে ভারতবর্ষের সংবিধানই প্রদান করেছে। শুধু তাই নয়, এই আইনটি রাষ্ট্রসংঘের 1951 খ্রিস্টাব্দের 14 নম্বর অনুচ্ছেদকে ভীষণ রকমভাবে অনুসরণ করে। এই 14 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে? উদ্বাস্তু হলেন সেই ব্যক্তি যিনি নিপীড়ন, যুদ্ধ অথবা হিংসার কারণে নিজের দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। এক্ষেত্রে একজন উদ্বাস্তু তার নিজ জাতি, ধর্ম, নাগরিকত্ব, রাজনৈতিক অবস্থান এবং কোনো বিশেষ সামাজিক গোষ্ঠীর সদস্য হওয়ার দরুন নিপীড়নের আশঙ্কা করেছিলেন বলেই দেশত্যাগ করেছিলেন। অর্থাৎ খুব স্পষ্ট করে ইউএনের উদ্বাস্তু সংক্রান্ত কনভেনশনের 14 নম্বর অনুচ্ছেদে এটি বলে দেওয়া হচ্ছে কাকে উদ্বাস্তু বলা হবে। আমরা এখন চাইলে একজন উদ্বাস্তু এবং একজন অনুপ্রবেশকারী এই দুইয়ের মধ্যে পার্থক্য করতে পারব। এখন প্রশ্ন হলো, অনুপ্রবেশকারী কি? উদ্বাস্তু কে সে সম্পর্কিত সংজ্ঞা আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরা হয়েছে। এই সংজ্ঞার দ্বারা খুব স্পষ্ট করে বুঝতে পারা যাচ্ছে যে সমস্ত মানুষ পার্সিকিউশনের ভয় থেকে তার নিজের দেশ ত্যাগ করে ভারতবর্ষে পদার্পণ করেছেন তাদেরকে উদ্বাস্তু বলে ঘোষণা করা হবে। কিন্তু যে ব্যক্তি তার জীবনের নিশ্চয়তার জন্য, আর্থিক সমৃদ্ধির জন্য, আর্থিক সুরক্ষার জন্য তার নিজের দেশ ত্যাগ করে ভারতবর্ষে পদার্পণ করছেন, সেই ব্যক্তি কিন্তু উদ্বাস্তু নন, তিনি অনুপ্রবেশকারী। কারণ তিনি ব্যক্তিগত লাভের জন্য তার নিজের দেশ ত্যাগ করে ভারতবর্ষে প্রবেশ করছেন। অর্থাৎ উদ্বাস্তু কে এবং অনুপ্রবেশকারী কে, এই দুইয়ের মধ্যে পার্থক্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা সকলেই জানি 47 সালে দেশ ভাগ হয়েছিল। এই 47 সালে দেশ ভাগ হয়েছিল মূলত টু নেশন থিওরির ভিত্তিতে, অর্থাৎ দুটি জাতি তথাপি দুটি ধর্ম, দুটি দেশ, এই তত্ত্বের উপর ভিত্তি করে। সঈদ আজমল খান তিনি প্রথম এই টু নেশন থিওরির কথা উল্লেখ করলেন। পরবর্তীকালে মুসলিম লীগের নেতা সোহরাওয়ার্দী এবং পরবর্তীকালে মোহাম্মদ আলী জিন্নাহ তারা এই টু নেশন থিওরি তত্ত্বটিকে ভীষণ রকমভাবে গ্রহণ করলেন। পরবর্তীকালে ভারতবর্ষ এই টু নেশন থিওরির উপর ভিত্তি করেই বিভক্ত হয়েছিল। ধর্মের ভিত্তিতে মুসলিমরা তাদের নিজেদের জন্য একটি দেশ পেল এবং অন্যদিকে মুসলিম ব্যতি রেখে অন্যান্য যে সমস্ত ধর্মাধর্মী মানুষজনরা ছিলেন, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, ঈসাই ইত্যাদি ইত্যাদি, তাদের প্রত্যেকের জন্য আলাদা একটি দেশ নির্মিত হলো যার নাম ভারতবর্ষ। এ কথাও ঠিক যে এই ভারতবর্ষে কিন্তু মুসলমানরাও একটা বৃহত্তর অংশে বাস করে। সংখ্যার দিক দিয়ে দেখতে গেলে এই মুহূর্তে পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রও হলো ভারতবর্ষ। এখন এই দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে যে সমস্ত মানুষজন ভারতবর্ষ ত্যাগ করে পাকিস্তানে চলে গেলেন, বাংলাদেশে চলে গেলেন, আফগানিস্তানে চলে গেলেন, সেই সমস্ত মানুষজন তো তাদের পছন্দ মতন দেশ পেয়েছিলেন বলেই সেই সমস্ত দেশে চলে গেলেন। তাহলে আজকে যখন ওই সমস্ত দেশে ধর্মীয় কারণে যারা পার্সিকিউটেড হবেন, তাদের মধ্যে সত্যি কি মুসলিমরা থাকবেন? থাকতে পারেন? এটা হতে পারে? সেই সমস্ত দেশে অর্থাৎ পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান, প্রত্যেকটি দেশেই আপনারা নিয়মিত খবর পাবেন যে সেখানে প্রতিদিন হিন্দু পার্সিকিউশন হচ্ছে। প্রাণের ভয়ে হিন্দুরা ওই সমস্ত দেশ ছেড়ে ভারতবর্ষে শরণার্থীর ন্যায় জীবনযাপন করছে। এছাড়া তাদের কাছে অন্য কোনো উপায় ছিল না। ফলে তাদেরকে শরণার্থীর ন্যায় জীবনযাপন করতে হবে এই ভারতবর্ষেই। এবং ভারতবর্ষই যদি পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, আফগানিস্তানের হিন্দুদেরকে শরণ না দেয়,
তাহলে এই সমস্ত হিন্দুরা কোথায় গিয়ে শরণ পাবে? বৌদ্ধরা কোথায় গিয়ে শরণ পাবে? জৈন, শিখ এরা কোথায় গিয়ে শরণ পাবে? এমনকি খ্রিস্টান, তারাই বা কোথায় গিয়ে শরণ পাবে? ফলে খুব স্পষ্ট করে এই নাগরিকত্ব সংশোধনী আইনটি অমিত শাহ দ্বারা যখন পেশ করা হয়, তার উদ্দেশ্য ছিল এই যে ভারতবর্ষের যে সমস্ত প্রতিবেশী রাষ্ট্রগুলি আছে তার মধ্যে বিশেষত পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান, এখানে যে সমস্ত হিন্দু মানুষজনেরা বাস করেন তাদের কথা ভেবে ভারতবর্ষের নাগরিকত্ব আইনের এই নবতম সংশোধনীটি সংযুক্ত করা হয়েছে। এই আইনটি সংখ্যালঘুদের একরকমভাবে রক্ষা কবচ প্রদান করবে, যারা ওই আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশে দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে। এখন কারো কারো মনে প্রশ্ন আসতেই পারে যে এর জন্য তো 55 সালের নাগরিকত্ব আইনটি যথেষ্ট ছিল, তাহলে নতুন করে সংশোধনীর প্রয়োজনটি কোথায়? প্রয়োজন আছে। 71 সালে যখন পাকিস্তান থেকে ভেঙে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়, সেই সময়ে বহু সংখ্যালঘু হিন্দু মানুষজন পাকিস্তান তথাপি পূর্ব পাকিস্তান ত্যাগ করে ভারতবর্ষে অবস্থান করছিলেন। ভারত সরকার মনে করেছিল যে এই সমস্ত মানুষজনরা যুদ্ধ থেমে গেলে বাংলাদেশে ফিরে যাবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা ফিরে যাননি। তার ফলে ভারত সরকারকে নোটিশ জারি করে বলে দিতে হয় যে এরপর থেকে ভারত সরকার আর কোনো নতুন ব্যক্তিকে নাগরিকত্ব প্রদান করবেন না। 71 সাল পর্যন্ত যে সমস্ত মানুষজন ভারতবর্ষে এসেছিলেন তাদেরকে তৎকালীন ইন্দিরা গান্ধীর সরকার এই দেশে থাকবার জন্য ব্যবস্থা করে দেন, তাদের পুনর্বাসন দেওয়া হয়, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয় এবং একজন সাধারণ ভারতবাসী যে যে সুযোগ সুবিধাগুলি ভোগ করেন তার সমস্ত কিছুই তাদেরকে প্রদান করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় পরিস্থিতি পাল্টেছে, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের যে সমস্ত প্রতিবেশী দেশগুলি আছে তাদের সঙ্গে সম্পর্কও পাল্টেছে। এখন এই নিত্য পরিবর্তনশীল পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের কোথাও গিয়ে কর্তব্য বর্তায় যে কারণে ভারতবর্ষ তৈরি হয়েছিল সেই কারণটিকে ভারতবর্ষ যেন শেষ পর্যন্ত রক্ষা করতে পারে। এবং সেই কারণটি হলো এই যে পৃথিবীর যেখানে যত হিন্দু আছে, যত বৌদ্ধ আছে, যত শিখ আছে, যত জৈন আছে, অন্তত পক্ষে তারা যেন অত্যন্ত সুখে এবং শান্তিতে ভারতবর্ষে আসতে পারে, ভারতবর্ষে বাস করতে পারে। তাদের নাগরিকত্বের প্রয়োজন হলে ভারত সরকার যাতে সেই নাগরিকত্বকে সুনিশ্চিত করতে পারে। ভারতবর্ষ এই জন্যই তৈরি হয়েছিল। ভারতবর্ষ ভারতীয়দের জন্য তৈরি হয়েছিল, যে ভারতীয়রা মূলগতভাবে এই সমস্ত ধর্মগুলির সঙ্গে সংযুক্ত তারা। এখন বাংলাদেশ তৈরি হওয়ার পরে একটা অন্য ঘটনা ঘটলো। বাংলাদেশ যখন তৈরি হলো তখন দেশটি অত্যন্ত স্বাধীন রাষ্ট্র হিসেবে তৈরি হয়েছিল এবং এই রাষ্ট্রটি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবেই তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তীকালে এই রাষ্ট্র আর ধর্মনিরপেক্ষ থাকে না, তারা একটি ইসলামিক রাষ্ট্রে পরিবর্তিত হয়ে যায়। সুতরাং ইসলামিক রাষ্ট্রে হিন্দু শরণার্থী, বৌদ্ধ শরণার্থী, জৈন শরণার্থী এবং অন্যান্য ধর্ম সম্প্রদায়ের মানুষজনরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে পরিগণিত হতে শুরু করে। আপনারা প্রায়শই খবর পান বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দুদেরকে একের পর এক কাতারে কাতারে অত্যাচার করা হচ্ছে, তাদের উপর আক্রমণ করা হচ্ছে, তাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, তাদের ঠাকুর ভেঙে দেওয়া হচ্ছে, তাদের প্যান্ডেল পুড়িয়ে দেওয়া হচ্ছে। এই সমস্ত ঘটনা কিন্তু নতুন ঘটনা নয়। তাহলে তাদের অধিকার আছে ভারতবর্ষে আসার, ভারতবর্ষে থাকার এবং ভারতবর্ষের নাগরিকত্ব অর্জন করার। ভারতবর্ষ তাদের জন্য। 2016 সালের 19শে জুলাই ভারতীয় সংসদে অমিত শাহর নেতৃত্বেই এই CAB বা ক্যাবকে প্রথম আনয়ন করা হয়। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে সেই সময়ে লোকসভায় ক্যাব পাশ হয়ে গেলেও রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠ না থাকার দরুন এই ক্যাব পাশ হয় না। প্রত্যেকটি বিরোধী দল সেই সময়ে এই ক্যাবের বিরোধিতা করেছিল এবং একটি মূল বিষয়কে কেন্দ্র করে, সেটি কি না, এই ক্যাবে খুব স্পষ্ট করে উল্লেখ করা হয়েছিল যে ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র তথাপি আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশে হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এমনকি খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষজনরা যদি পার্সিকিউটেড হয় বা পার্সিকিউশনের ভয় পেয়ে থাকে তাহলে তারা খুব স্বাভাবিকভাবেই ভারতবর্ষে আসতে পারবে এবং ভারতবর্ষের নাগরিকত্ব লাভ করতে পারবেন। কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে একের পর এক রাজনৈতিক দল
শুধুমাত্র তাদের রাজনৈতিক ভাড়ারকে পরিপূর্ণ করবার জন্য এই ক্যাবের বিরোধিতা করেছিল। নিশ্চয়ই আপনাদের মনে আছে সেই সময় জাতীয় কংগ্রেসের নেতা, বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী, তিনি কিভাবে এই ক্যাবের বিরুদ্ধে নেমে পড়েছিলেন। তিনি এখনো সিএএ এর বিরুদ্ধে নেমে পড়েছেন। অথচ ভেবে দেখুন, এই লোকটির পূর্বপুরুষ চট্টগ্রাম থেকে প্রায় খেদানি খেয়ে ভারতবর্ষে এসেছিলেন। তৃণমূলের সৌগত রায়, তার পূর্বপুরুষও বাংলাদেশের বাসিন্দা, তার পূর্বপুরুষও বাংলাদেশ থেকে রীতিমতো খেদানি খেয়ে ভারতবর্ষে এসেছিলেন শরণার্থী হয়ে। অথচ এই ব্যক্তিটিও খুব দুর্ভাগ্যক্রমে এই ক্যাবের বিরোধিতা করেছিলেন। শুধু তাই নয়, এখানেই থেমে থাকছে না। ডেরেক ওব্রায়েন, তিনিও তৃণমূলের সাংসদ, তিনিও এই ক্যাবের বিরোধিতা করেছিলেন এই কারণের জন্য যে কেন এই ক্যাবের মধ্যে মুসলিমদেরকে সংযুক্ত করা হয়নি। কারণটা তো খুব স্পষ্ট, দেশ ভাগ হয়েছে দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে। মুসলিমরা তাদের নিজেদের মতন করে একটি রাষ্ট্র নিয়ে চলে গেছে, বাকি যারা পড়ে আছে মুসলিম ব্যতীত তাদের জন্য ভারতবর্ষ। অতএব এই সমস্ত ইসলামিক রাষ্ট্রগুলিতে যে সমস্ত ইসলাম ব্যতীত অন্যান্য ধর্মের মানুষজনরা বসবাস করছেন তাদের সকলের জন্য ভারতবর্ষ। এবং এই নতুনতর সংশোধনীতে সেই বিষয়টিকেই সংযুক্ত করা হয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের বহু কষ্টে এই বিলটিকে পাশ করাতে হয়েছে। যাই হোক, 2019 খ্রিস্টাব্দের শেষ পর্যন্ত উভয় কক্ষেই এই বিলটি পাশ হয়ে যায়। এখন এই আইনের দ্বারা কারা উপকৃত হবে? 1971 সালের 24শে মার্চের পর যে সমস্ত মানুষজনেরা ভারতবর্ষে এসে থাকছেন, হয়তো আধার কার্ড করেছেন, রেশন কার্ড করেছেন, প্যান কার্ড করেছেন, এমনকি ভোটার কার্ডও পর্যন্ত করেছেন, এবং মনে মনে ভাবছেন তারা বোধহয় ভারতবর্ষের নাগরিক হয়ে গেছেন, এই আইন তাদেরকে উপকার করবে। কারণ তারা এখনো পর্যন্ত এতগুলি আধার, প্যান, রেশন কার্ড করা সত্ত্বেও ভারতবর্ষের নাগরিক বলে স্বীকৃত হননি। কারণ ভারতবর্ষের সংবিধান এবং ভারতবর্ষের নাগরিকত্ব আইন তাদেরকে এখনো ভারতবর্ষের নাগরিকের দরজা দেয়নি। ফলে প্রায় 2 কোটির মতন মানুষ এই নতুন নিয়মে লাভবান হবেন। তারা ভারতবর্ষের নাগরিকত্ব অর্জন করবে। আর 5 জন ভারতবাসী ঠিক যেরকম ভাবে জীবনযাপন করছেন সেই একই রকমের জীবনযাপনের সুযোগ এবং সুবিধাগুলি তারাও ভোগ করবে। ফলে এই আইন অত্যন্ত প্রয়োজন। আপনারা প্রত্যেকেই জানেন কিভাবে এই আইনকে আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। শাহিনবাগের আন্দোলনে ভারত তেরে টুকরে হোঙ্গে, ভারত তেরি বরবাদি তক জং রহেগা, এই সমস্ত স্লোগান তো উঠেছিল, তাই না? আমরা কিন্তু ভুলে যাইনি সেই সমস্ত দিনগুলো, যখন শাহিনবাগ, কলকাতার পার্ক স্ট্রিট, এই সমস্ত জায়গায় কিভাবে সিএএ এর বিরুদ্ধে প্রোটেস্ট করা হয়েছিল এবং সাধারণ মানুষকে কিভাবে দিনের পর দিন ভুল বোঝানো হয়েছিল। সবশেষে আরেকটি কথা বলবো, এই নাগরিকত্ব আইনের সঙ্গে ভারতবর্ষের মুসলমানদের কোথাও কোনো সম্পর্ক নেই। কারণ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন দেশভাগ হয়েছিল, সেই দেশভাগের সময়ে যে সমস্ত মুসলমান সম্প্রদায়ের মানুষজনেরা ভারতবর্ষের মাটিকেই তাদের নিজেদের দেশ বলে গ্রহণ করেছিলেন এবং এখনো সেই মাটিতেই বাস করছেন, তারা সম্পূর্ণ রকমভাবে ভারতীয়। তাদের নাগরিকত্ব যাওয়ার প্রশ্ন এক্ষেত্রে ওঠেই না। আমার আপনার মতন তারাও একজন ভারতীয় নাগরিক, এটাই তাদের সর্বোচ্চ সম্মান। ফলে তাদেরকে যে বা যারা রাজনৈতিক কারণে ভড়কে দেওয়ার চেষ্টা করছেন যে তাদের নাগরিকত্ব বোধ হয় চলে যাবে, আপনাদের কাছে অনুরোধ, এরকম প্রলোভনে পা দেবেন না। যদি খুব সমস্যা হয়, ইন্টারনেটে এই আইনটি সহজেই উপলব্ধ, যান গিয়ে পড়ুন। পড়লেই বুঝতে পারবেন যে আপনাদের সঙ্গে এখনো কোনো রাজনৈতিক দল সেই দ্বিচারিতা করে যাচ্ছে যে দ্বিচারিতা 47 সাল থেকে শুরু হয়েছিল। সুতরাং সতর্ক থাকার সময় আপনাদেরও এসে গেছে। এই নাগরিকত্ব আইন ভারতবর্ষকে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেবে। যে সমস্ত উদ্বাস্তু মানুষজনেরা দীর্ঘদিন ধরে ভারতবর্ষে থেকেও ভারতের নাগরিক হয়ে উঠতে পারছিলেন না, তাদের মৃত শরীরে প্রাণ ফিরিয়ে দেবে। একজন ভারতের নাগরিক হয়ে এটা আমাদের কর্তব্য যে সেই সমস্ত মানুষজনেরা যাতে আমার আপনার মতন জীবনযাপন ভোগ করার সুযোগ এবং সুবিধাগুলো পায়। আপনারা চান না এই বিলটি সাধারণ মানুষের জন্য সর্বত্র লাগু হোক? ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। নমস্কার।